আজহার আহমেদ। আমি আসছি মিরপুর। তো আমি একজন সমাজকর্মী এবং সাংস্কৃতিক কর্মী। তো এখানে এসে আমি আপনার বক্তব্য খুব মনোযোগ দিয়ে শুনলাম এবং আপনি যাদেরকে আহ্বান করলেন তাদের বক্তব্য শুনলাম এবং আমি আমার পক্ষ থেকে যে প্রত্যাশা নিয়ে এখানে এসেছি সেই প্রত্যাশা পুরোপুরি পূর্ণ হয়েছে এই কারণে বলবো যে কোনো চিন্তা, কোনো দর্শন স্থির না, অর্থাৎ এটা প্রবাহমান। এই কথাটা আমি একটা অংশবিশেষ, আপনি আরও মূল্যবান কথা বলছেন, হয়তোবা আমি রিসিভ করতে পারিনি, কিন্তু আমি যতটুকু বুঝেছি যে এখানে পৃথিবীর বিবর্তন, যদি আমরা বলি বিবর্তন, পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত যদি বিবর্তন না হতো তাহলে আজকে আমার হাতে এই মাউথ স্পিচটা থাকতো। এটা বিবর্তনের একটা ফসল। তো এই মাউথ স্পিচের জায়গায় হয়তো ভবিষ্যতে আমরা কোনো নতুন ইনোভেটিভ কোনো বস্তু পাব, হয়তো এখন জানি না। এই জন্য আমাদের চিন্তা শক্তিকে প্রবাহমান রাখা, অর্থাৎ ফিল্টারিং কথাটা আপনি ইউজ করেছেন, এখানে আমি একটু উদ্ধৃতি দেই। এখানে জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ, ইসলামী চিন্তাবিদ, বিভিন্ন সৃজনশীলতা, বহুত্ববাদ, যেটা বহুত্ববাদের কথা আপনি বলেছেন, এবং বহুত্ববাদ সেটা রাষ্ট্রের যে ক্ষমতায় থাকবে সেই দলের বহুত্ববাদ নাও, মানে ওই মতামত বা ওই জিনিসগুলো, উপাদানগুলো নাও থাকতে পারে, কিন্তু তার বহুত্ববাদ মানতে হবে। তাহলে বোঝা যাবে যে সমাজে একটা বৈচিত্র্যময় চিন্তা, বিচিত্র এবং নতুন সৃজনশীল চিন্তার উদ্ভব ঘটেছে এবং তার বিকাশ প্রবাহমান হবে। বিধায় আমাদের মস্তিষ্কটাকে একটা জায়গায় স্থির রাখলে চলবে না, সেইটাকে বেগবান রাখতে হবে এবং সব জায়গা থেকে আহরিত করে সেইটাকে একটা সুন্দর ফিল্টারিং করে একটা সিদ্ধান্তে উপনীত হবে। সেই সিদ্ধান্তেরও আপনি কিছু ব্যাখ্যা দিয়েছেন। সেই সিদ্ধান্ত নিতে পারাটা একটা আবেগীয় ব্যাপার, আর একটা মস্তিষ্কের ব্যাপার। মস্তিষ্ক যদি খাবার সময়, আমি হাতে যেটা বলেছেন যে প্লেটে হাত না দিয়ে মস্তিষ্কের ইনফরমেশনটা যদি আমরা না মানি, তাহলে হয়তো অন্যদিকে যাবে হাতটা। আই ক্লিয়ার, আই অ্যাম স্যাটিসফাইড। আমি আপনার কথাটা বুঝেছি এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি যে আপনি যদি নির্দিষ্ট কোনো মতামতকে এখানে প্রচারিত করতেন এবং সেটা অ্যাডপ্ট করার চেষ্টা করতেন, তাহলে আমি খুব দুঃখিত হতাম এবং আমি অতৃপ্তি নিয়ে এখান থেকে চলে যেতাম। কিন্তু আপনার এই কথাগুলো চিরসত্য, সার্বজনীন, এবং পৃথিবী, আমি হয়তো একটু বেশি বলে ফেলতেছি, যে পৃথিবী শেষ পর্যন্ত আমাদের চিন্তার প্রভাবমানটা থাকবে, সেই তত্ত্বই আমাদেরকে বিলিয়েছেন এবং তার চর্চার যে কিছু প্রক্রিয়া আছে সেটা তো আমরা অনুশীলন না করলে, এটা বাস্তব কথা যে যে কোনো বিষয়ে যদি আমরা অনুশীলন না করি, পড়াশোনা না করি, গবেষণা না করি, তাহলে তো আর আমরা আহরিত করতে পারবো না। বিধায় আমাদের জ্ঞান নলেজেবল হতে হবে এবং সেই বিজ্ঞানটাকে চর্চা করে সেই পদ্ধতিগত জায়গায় আপনার অবস্থান নিতে হবে। সেই পদ্ধতিটা আমাদের জানতে হবে যে সেটা কি আবেগীয়, না সেটা কি আপনার জ্ঞান প্রসূত, না সেটা কি বাস্তবসম্মত। বিধায় আমি ধন্যবাদ জানাচ্ছি, এত সুন্দর। আমি আপনার এই অনুষ্ঠানে, আমি যদিও এখানে আরও কয়েকটা প্রোগ্রামে এসেছি এবং এরকমের আসলে আমি আপনার প্রোগ্রামে আমি প্রথম, এবং আপনি যে কথাটা বললেন আমার একটা জায়গায় একটু সান্ত্বনা পাচ্ছে। এটা বাস্তব কথা যে বর্তমান প্রেক্ষাপটে যে অশান্ত অবস্থাটা এখন আর বলবো না, কারণ এখন বহুত্ববাদ, অর্থাৎ বিভিন্ন মতামত আসতেছে,
মানুষ বিভিন্ন আঙ্গিকে চিন্তা করতেছে, এটাই তো স্বাভাবিক। সেই কথাটাই আপনি বলেছেন। তবে জ্ঞানের জায়গা, চর্চার জায়গা, পড়াশোনার জায়গা এবং মানে একটা স্থিতিশীলতা বলতে আসলে কিছু নেই। এটা প্রবাহমান এবং এটা চর্চা চলবে, অব্যাহত থাকবে। তাহলে আমরা অর্জিত করতে পারবো, নিজেকে সমৃদ্ধ করতে পারবো এবং পরবর্তী জেনারেশনকে আমরা দিয়ে যেতে পারবো। ধন্যবাদ। আমার যদি ত্রুটি বিচ্যুতি হয় তো তবে আমি স্যাটিসফাই আপনার কথার জন্য, যে আমি অনেকটা সান্ত্বনাও পেয়েছি। আমি অনেক কৃতজ্ঞ আপনার কাছে যে আপনি যে এত সুন্দর সামারাইজ করতে পেরেছেন। আমি সত্যি সত্যি মুগ্ধ। হ্যাঁ, আমি বাড়িয়ে বলছি না, কারণ আপনার 2-3টা পয়েন্ট আমি আপনি কি আর কিছু বলবেন নাকি? না, আমি আচ্ছা। স্যার আর কিছু বলবো না। আচ্ছা। আপনাকে আবারও ধন্যবাদ আচ্ছা, এবং ঠিক আছে। উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। হ্যাঁ, তাহলে আমি বলি যে আপনি যে এত চমৎকারভাবে এত সুন্দরভাবে আপনি কয়েকটা জিনিস খুবই সুন্দর ধরে ফেলেছেন। যে রাষ্ট্র ক্ষমতায় কোনো একটা পার্টি বা দল যাবে, একটা ডেমোক্রেটিক সোসাইটিতে যাবে, তার একটা ভাবাদর্শও থাকতে পারে, একটা ডোমিনেন্ট ভাবাদর্শ তার থাকতে পারে। কিন্তু ডেমোক্রেটিক সোসাইটিতে তাকে স্বীকার করতে হবে যে রাষ্ট্রে আরও মত পথের লোক থাকবে, ধর্ম, বর্ণ, লিঙ্গ ভেদে নানান টাইপের মানুষ থাকবে এবং তাদের আবেগ থাকবে, তাদের অনুভূতি থাকবে, তাদের বিভিন্ন রকম বিষয় থাকবে। আমাকে তাকে সম্মান করতে জানতে হবে। রাষ্ট্র যেন তার উপরে চাপিয়ে না দেয়, এবং চাপিয়ে না দেওয়ার পদ্ধতি হলো যে এই বহুত্ববাদ, এটাই হচ্ছে সিভিলিটি একটা ডেমোক্রেটিক সোসাইটি। শুধু রাষ্ট্র না, আমরা ব্যক্তিরাও জানতে হবে যে সভ্যতার একটাই সংজ্ঞা ডেমোক্রেসিতে, মানে লিবারালিজম। সভ্যতার মানে গণতন্ত্রের দার্শনিক ভিত্তিটা হলো লিবারালিজম। তার সভ্যতার একটাই সংজ্ঞা বহুত্ববাদকে স্বীকার করা। এবং কোনো কোনো রাষ্ট্র বলবে যে বহুত্ববাদকে অ্যাক্টিভলি প্রমোট করবে, কেউ কেউ বলবে প্রমোট করার চাইতেও আমি সহ্য করার অন্তত পরিবেশটা ক্রিয়েট করে দেবো। কেউ কেউ ফান্ডও করবে। সুইডেনে যেমন বাংলাদেশ সমিতিকে পর্যন্ত ফান্ড করা হয় যে কালচার বহুত্ব তৈরি করার জন্য স্টিমুলেট করা হয়। তো যাই হোক, আমি সেই ইতিহাসে যাচ্ছি না। আপনি বিষয়টা সুন্দরভাবে এনেছেন। আপনি এনেছেন যে আমরা যদি প্রবহমানতা, এই যে চিন্তার ইতিহাসে যে প্রবহমানতা, সেই প্রবহমানতা নিত্য নতুন সময়ে, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাকে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি করবে, আমার কোভিড আমাকে নতুন আইডিয়ার মুখোমুখি করেছে, আমাকে সময় নতুন বাস্তবতার মুখোমুখি করবে। কাজেই আমাদেরকে সেটার সঙ্গে মিলিয়ে, আমার জাতীয়তা বাস্তবতার সঙ্গে মিলিয়ে আমাদেরকে পথ তৈরি করতে জানলে, আমাদের ফিল্টার করতে জানতে হবে অজস্র সমস্যা থেকে। সেটা আপনি বলেছেন। এবং আমরা এই স্টাডি সার্কেল 32 বছর 30 বছর পরিচালনা করছি। কেউ বলতে পারবে না যে কোনো মতবাদের দীক্ষিত করার জন্য এখানে কোনো ম্যানিফেস্টো নেই। এখানে সত্যি বলতে কি, উপস্থিতির একটা তালিকা সাইন করে অনেকে, ওই যে নাম্বারের জন্য, যে কতজন এলো এবং কোন অ্যাড্রেস ইত্যাদির জন্য, নিছক ডকুমেন্টেশনের জন্য। এখানে কাউকে কোনো সদস্যপদও নেই। এটা সেই অর্থে আমরা বলি না যে এটার কোনো সদস্য হতে হবে, কোনো ম্যানিফেস্টো নেই। এবং শুরুতে আসার পরে শেষে বলা হয় না যে ইহা দ্বারা সবাই এই পথে চলে যাও, বলা হয় যে তুমি এবার তোমার পথ বেছে নেওয়ার ক্ষমতা অর্জন করো। এটাই হচ্ছে এখানকার বৈশিষ্ট্য। এবং যারা আছে তারা সাক্ষী যে এখানে কোনোদিন কাউকে বলা হবে না যে তুমি এই মতবাদে দীক্ষিত হও। এবং এই জন্য এখান থেকে যারা বেরিয়েছে তারা বিভিন্ন দল মত পথের সঙ্গে কিন্তু রয়েছে। তবে আমরা একটাই চাই যে তারা অন্যকে শ্রদ্ধা করতে শিখুক, সম্মান করতে শিখুক, তারা ওই পথগুলো বুঝতে শিখুক যে কোনটা আবেগের পথ, কোনটা এক সিদ্ধান্ত নেওয়ার জন্য নৈতিকতার পথ, আর কোনটা হচ্ছে জ্ঞানের পথ, যেটা হচ্ছে আমি নিজে যেহেতু বিজ্ঞান চর্চার সঙ্গে জড়িত, আমি আপনারা হয়তো যেহেতু যারা নতুন তারা আমার পরিচয়টা হচ্ছে যে আমি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং সভাপতি। এই প্রতিষ্ঠানটাও সেইভাবেই গড়ে উঠেছে 30-32 বছর বয়স হয়ে গেল। কিন্তু এখানে এই যে এত মানে আপনারা বলতেই পারেন যে গত 15 বছরে এক ধরনের ডমিন্যান্ট ভাবাদর্শকে চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা ছিল, সেই প্রবণতার বিরুদ্ধেও ছিল। যতদিন গেছে 30-32 বছরে কখনো কেউ বলতে পারবে না যে কোনো মত পথের সঙ্গে অ্যালাইন হয়ে কারো দাসত্ব করেছে। সুতরাং এই জায়গাটিতে আমরা একটা ডেমোক্রেটিক মাল্টি সেক্টরাল এক ধরনের যে